কণ্টকে নৈব কণ্টকম, কাটা দিয়ে কাটা তুলতে হয়। সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি। প্রশ্ন করে বলছেন, আপনাকে তো অনেক সময়ই বিরক্ত করি, আরও একটু বিরক্ত করব। বর্তমানে দেশের চতুর্দিকে যে দুরবস্থা, রাজনৈতিক ক্ষেত্রে যে দুরবস্থা চলছে, সে সম্বন্ধে জানতে আমরা খুবই ইচ্ছুক। এইভাবে আর কতকাল চলবে? কারো ভিতরেই তো কোনো সাড়া দেখতে পাচ্ছি না। বিপ্লব কি হবে? এখনো যদি বিপ্লব না আসে তবে আর কবে হবে? উত্তরে ঠাকুর বলছেন, আমি বহুবার বহু জায়গায় তোমাদের বলেছি যে আমি রাজনীতি সম্বন্ধে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু তোমরা ঘুরে ফিরে আমাকে এই আলাপেই নিয়ে আসছো। দেশের বর্তমান রাজনীতির উপর আমি সম্পূর্ণ ভরসা আনতে পারছি না। আমি রাজনীতি তেমন বুঝি না, তাই আগাগোড়াই যদি এখানকার রাজনৈতিক আদর্শে দেশ চলতো তবে দেশের অবস্থা, দেশের পরিস্থিতি কীরকম হতো বা হওয়া উচিত ছিল বলতে পারবো না। তবে জন্ম থেকেই আমরা যে রাজনৈতিক পরিবেশে আছি তাতে দেখছি শুধু মারামারি, কাটাকাটি, দলাদলি আর সাম্প্রদায়িকতা। এ ওকে ধরে মারছে, ও একে ধরে মারছে, একজন আরেকজনকে উঠাচ্ছে, আবার কাউকে বা নামাচ্ছে। শিশু বয়সের বুঝ থেকে রাজনীতি বলতে এগুলোই দেখে আসছি, তাই এটাই ভেতরে গাঁথা হয়ে গেছে যে রাজনীতি করতে গেলেই বুঝি দলাদলি, মারামারি করতে হবে। এটাই বুঝি এখানকার রাজনীতির ধরন। এইসব দেখে শুনে আমি কখনো রাজনীতির মধ্যে যাই না, রাজনীতি করি না। ছোটবেলার একটি ঘটনা মনে পড়ছে। আমার এক দূর সম্পর্কীয় কাকা ছিলেন স্কুলের শিক্ষক। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি তিনি স্কুলের মাঠে চিত হয়ে শুয়ে আছেন। কাকার সাথে আরও অনেকে শুয়ে আছেন, প্রায় ৮০ জনের মতো হবে। আমার তখন ১০-১১ বছর বয়স। সব কথা আমার মনে নেই, যতটা আমার মনে আছে বলছি। আমি কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা, তোমরা এরকম লম্বা হয়ে শুয়ে আছো কেন? কাকা বললেন, আমরা অনশন করছি, সত্যাগ্রহ করছি। এরকম আরও যেন কি সব বললেন, ঠিক মনে নেই। কতক্ষণ পরেই দেখলাম কেউ কেউ এসে চামচে করে একটু একটু জল খাওয়াচ্ছে। আমি বললাম, কেন এরকম করছো? তিনি বললেন, একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবির জন্য এসেছো? অদ্ভুত রাজনীতি করছো তো। তিনি বললেন, কেন? আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বুঝেছি তাতে বললাম, তোমাদের জায়গা, তোমাদের টাকা, আমাদের জায়গা, আমাদের টাকা, আমাদের ঘরবাড়ি, আমাদের দেশ, আমাদের সব। দাবিটা তুমি কার কাছে করছো? বিদেশির কাছে, ইংরেজদের কাছে করছো তো? হ্যাঁ, তাই করছি, কাকা বললেন। ইংরেজের কাছে দাবি করছো কাকু? হাজার ইংরেজ আছে আমাদের দেশে? কাকা একটু ভেবে বললেন, তা প্রায় ৫০-৬০ হাজার হবে। আমার জিজ্ঞাসা, আর আমাদের ভারতবর্ষের মোট লোক সংখ্যা কত? ৩৩ কোটি। তবেই দেখো, আমরা ৩৩ কোটি লোকের হয়ে ৬০ হাজার বিদেশির কাছে ভিক্ষা চাইছো। তবেই দেখো, তোমরা ৩৩ কোটি লোকের হয়ে ৬০ হাজার বিদেশির কাছে ভিক্ষা চাইছো। এরকম চিত হয়ে শুয়ে ভিক্ষা মাগলে কিছু হবে না কাকু। এই রাজনীতি ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। তোমাদের রাজনীতির এই ভিক্ষাবৃত্তি দেখে আমার লজ্জা লাগছে। এই খেলাঘরের রাজনীতি ছেড়ে দাও কাকু। দেখলাম কাকা খুব মন দিয়ে আমার কথা শুনছেন, তার চোখ ছলছল করছে। তিনি আমাকে বললেন, তুই কি বলতে চাস? কাকু, আমি তোমার সন্তানের মতো। তুমি যেমন দাবি আদায়ের জন্য চিত হয়ে শুয়ে আছো, আমিও তোমার কাছে হাত জোর করে একটি দাবি জানাচ্ছি। এখান থেকে ১০০-১৫০ হাত দূরে একটা বাঁশঝোপ দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কাকু বললেন। কাকুকে বললাম, কাকু, তোমরা তো ৮০ জন আছো, ওই বাঁশঝোপ থেকে বাঁশ কেটে ৮০টা লাঠি তৈরি করে নিয়ে এসো। তারপর আমাদের যারা গ্রাস করে বসে আছে তাদের মাথায় বাড়ি দিয়ে ৮০টাকে খতম করো। আগে খতম করো, তারপর হবে দাবি আদায়ের চিন্তা। নিজেদের জিনিস আবার কেউ দাবি করে নাকি? অত্যাচারীদের আগে হটাও, তাহলেই তো আমাদের জিনিস আমাদেরই থাকবে, সেখানে আদায়ের কোনো প্রশ্নই থাকবে না। প্রথমে ৮০টাকে খতম করলেই ধীরে ধীরে মানুষ জেগে উঠবে, তখন একটা হামলা হবে, ওরাও অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। ক্রমে ক্রমে ৩৩ কোটি লোকের মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, একটা প্রবল সংঘর্ষ দানা বেঁধে উঠবে। ওরা বহু বছর ধরে আমাদের নাচাচ্ছে,
আমাদের সমস্ত ধন সম্পদ লুটে পুটে নিচ্ছে। ৮০ জনকে খতম করলেই ৬০,০০০ এগিয়ে আসবে। তখন তাদের ধুলায় মিশিয়ে দাও কাকু। ওরা অস্ত্রশস্ত্র যতই আনুক, আমাদের ৩৩ কোটির লাঠি ঠেঙা আর ঢিলের সাথে পেরে উঠবে না। একদিন এই সব দাবি মিটে যাবে। এই জিত হওয়ার নির্দেশ কে দিয়েছে? রাজনীতির এই খেলা আর খেলো না। এই দুর্বল শিক্ষা রাজনীতির অঙ্গ নয়। কাকু, আক্রমণকারীকে আক্রমণ করতেই হবে। কিছু প্রাণ হয়তো বিসর্জন দিতে হবে, তা হোক। না হলে ভবিষ্যতে ইংরেজরা আরও অত্যাচার করার সুযোগ পাবে। সেই বয়সেই আমি কাকুকে এই সব কথা বলেছিলাম। তোমাদের রাজনীতির এই ধারা আমার পছন্দ হচ্ছে না। আমি হলে আক্রমণকারীকে ছাড়তাম না। সমাজ আজ আক্রান্ত কাকু, তার থেকে তো সমাজকে উদ্ধার করতে হবে। ছোট বয়সে বড় কথা বলা হয়তো উচিত নয়, কিন্তু কোথায়? কাউকেই তো দেখছি না। আমার সেই কাকা তখন চোখের জল ফেলে বললেন, কথা তো ঠিকই বলেছিস, সবই বুঝতে পারছি, কিন্তু পেটের দায়ে, চাকুরির ভয়ে, জেল হাজতের ভয়ে সবাই চুপ করে আছি। আমি জিজ্ঞাসা করলাম, কাকু, জেল হাজত কারা দিচ্ছে? ৬০,০০০ ইংরেজ এসে আমাদের বেঁধে নিচ্ছে। না কাকু, বললেন, আমাদেরই দেশের লোক এসব করছে। তাহলে চিন্তা করে দেখো ইংরেজ কত চালাক। তারা আমাদের লোক দিয়ে আমাদের পেটাচ্ছে। কাকা তখন বলছেন আমাকে, তাই তো দেখছি কাকু। কাকা আরও কয়েকজনকে বললেন আমার কথা। তারা এগিয়ে এসে আমার সাথে কথাবার্তা বলতে আরম্ভ করলেন। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সত্যাগ্রহ পছন্দ করছো না? না, আমার স্পষ্ট উত্তর। কেন? এটা দুর্বলদের জন্য, কাপুরুষদের জন্য, বীরের জন্য নয়। এই শিক্ষা কাপুরুষতার শিক্ষা। এই শিক্ষায় সমাজ দাঁড়াতে পারবে না, আরও পঙ্গু হয়ে যাবে। তখন তাদের মধ্য থেকে একজন বললেন, ওদের মিলিটারি আছে, ওদের শাসন ব্যবস্থা এত কড়া যে একটু গোলমাল হলেই, সামান্য রাজনীতির গন্ধ পেলেই ধরে নিয়ে যাবে, চাকুরি চলে যাবে। তখন কি করে চলবে বলো? আমি বলেছিলাম, আপনারা আমার কাকার বন্ধু, আপনাদের কাকা বলেই সম্বোধন করছি। চাকুরির ভয়ে, হাজতের ভয়ে বুটের লাথি খাবেন? আপনারা কি দাবি করছেন জানি না, ওরা তা মেটাবে কি না তাও জানি না। তবে দাবি আদায়ের এই দুর্বল পন্থা যদি সবাই গ্রহণ করে, তবে সমস্ত জাতি দুর্বল হয়ে যাবে। এতে ভয়ে ভয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আক্রমণকারীকে বড় আসন দেওয়া হচ্ছে। এটা ঠিক নয় কাকু। আপনাদের এই কথা, কণ্টকে নৈব কণ্টকম। কাঁটা ফুটলে কাঁটা দিয়েই সে কাঁটা তুলে ফেলতে হয়। আজ সমস্ত দেশ ও জাতির গলায় যে পরাধীনতার কাঁটা ফুটে বসে আছে, সে কাঁটা তুলতে হলে লাঠি ধরতেই হবে। কাঁটা দিয়েই এই কাঁটা তুলতে হবে। মার হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। তারা আমাকে তখন বলেছিলেন, তুমি মারের কথা বলছো? ওদের মিলিটারি আছে, তারা বন্দুক চালাবে, কামান দাগবে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমরা কি করে তাদের প্রতিরোধ করব? আমি বললাম, কামান বন্দুক কি নিজের পায়ে হেঁটে আসবে? না, কেউ চালাবে। চালাবে তো নিশ্চয়ই। তারা বললেন, যারা চালাবে চালিয়ে আসুক না। দোলনা, একনলা, বন্দুক, কামান সব চালাতে থাকুক। প্রথমে না হয় কিছু মরবে, তারপর যদি বিশাল ভারতবর্ষের জনগণ দলে দলে কাতারে কাতারে এগিয়ে যেতে থাকে, তখন সেই জনসমুদ্রের জোয়ারে সব ভেসে যাবে। কত আর মরবে? মারমুখী জনতার চাপে সেই সব চালাকরাও যাবে নিঃশেষ হয়ে। কামানের মুখ আপনিই তখন ঘুরে যাবে, ওরা শেষ হয়ে যাবে। তবে প্রথমে আমাদের ঝুঁকি নিতেই হবে, এই স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। এরকম না করলে দেখবেন সেই লোকই মরবে, এর থেকে অনেক বেশি লোক ওদের হাতে মরবে, এবং সমস্ত ভারতবর্ষকে নিংড়ে শুষে নিয়ে ওরা চিবড়েটুকু ফেলে রাখবে। আমি ছোটো মুখে এই বড় কথা বলে ফেললাম। দেখুন না, আমাদের দেশের সমস্ত বড় বড় বিভাগের গোড়াতেই এরা, আমাদের দিয়ে ওরা সব কাজ করিয়ে নিচ্ছে। অথচ আমরা কি মূর্খ, কি অজ্ঞ, নির্বিবাদে তাই করে যাচ্ছি। মুখ বুজে পরাধীনতার এই জ্বালা সহ্য করছি। কয়েকদিন আগে কয়েকটি ছেলে শহর থেকে পালিয়ে এসেছে আমাদের গ্রামে, এটা জেনেছি। তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, আপনারা পালিয়ে এলেন কেন? তারা বলল, ধরা পড়ার ভয়ে। আমাদের উপরে গুলির অর্ডার আছে, আমাদের খোঁজ করছে। কে খোঁজ করছে? অমুক চ্যাটার্জি, অমুক রায়। আমি বললাম, সে কি? ওরা তো আমাদের দেশের লোক।
হ্যাঁ, এরাই আমাদের খোঁজ করছে। ওরা অত্যন্ত দুঃখের সঙ্গে উত্তর দিল। আমি যেভাবে ওদের জিজ্ঞাসা করেছিলাম তাতে ভেবেছিলাম ওরা হয়তো বলবে যে কোনো উইফোর্ড, লার্কিন প্রমুখ ইংরেজ ব্যক্তিরাই ওদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তা তো নয়। আমাদেরই দেশের লোক বিদেশির হাতে দেশের ভাইদের ধরিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই তো আমাদের অবস্থা। আমাদের সর্বনাশ আমরাই করছি। কারণ আমাদের মধ্যে কোনো একতা নেই, দেশপ্রীতি নেই। আমরা ঐক্যবদ্ধ হলে ইংরেজদের বাপেরও ক্ষমতা নেই এই সব ছেলেদের খুঁজে বার করে এবং তাদের তরুণ সতেজ প্রাণগুলোকে নিঃশেষ করে দেয়। ওই সব বিদেশি শয়তানদের দক্ষিণ হস্তস্বরূপ রয়েছে আমাদের এই দেশের কুলাঙ্গার বিশ্বাসঘাতকদের দল, তাদের কুচক্রান্ত এবং ঘৃণ্য জঘন্য কার্যকলাপ। ওই চ্যাটার্জি ও রায় আফ্রিকা থেকেও আসেনি, ইটালি থেকেও আসেনি। এরা ছড়িয়ে আছে আমাদেরই দেশের সব জায়গায়। একজন সাধারণ কনস্টেবল এসপি হয়ে গিয়েছিল। আমি তার কথা অনেকের মুখেই শুনেছি। তার কথা আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতাম, একজন সাধারণ কনস্টেবল এসপি হলো কি করে? তিনি নাকি সবাইকে বলতেন যে তিনি নিজ গুণেই এসপি হয়েছেন। তার কী গুণে তিনি অত বড় পদের অধিকারী হলেন সেদিন বুঝতে পারিনি। অনেক বছর পরে সেই এসপির ভাইপোর সাথে আমার দেখা হয়েছিল। সেই ভাইপোটি আমাকে বলেছিল যে তার কাকা অনেককেই ধরিয়ে দিয়েছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কারোর ছেলেকে আর ধরিয়ে দিতে বাকি রাখেনি। তার কাজই ছিল নির্দোষকে দোষী সাব্যস্ত করে ধরিয়ে দেওয়া। তারপর এই ভাইপোটির পর্যন্ত চাকরি হয়নি। তখন বুঝতে পারলাম নিজ গুণের বাহাদুরি ও কর্তৃত্বের দিকটা। এইসব বিদেশির পদলেহনকারী দেশি শয়তানদের আগে শায়েস্তা করা দরকার। ছেলেবেলায় আমরা 20-25 জন নাতি ঠাকুমার কাছে বসলে ঠাকুমা অনেক সময় আমাদের বলতেন, লেখাপড়া তো করছিস না, শেষকালে কি দারোগাগিরি করে খাবি? কত দুঃখে মা ঠাকুমাদের মুখে কথা বেরোতো। তখন দারোগা পুলিশের অকথ্য নির্যাতন লোকের মুখে মুখে, ঘরে ঘরে গল্প কথায় দাঁড়িয়ে গিয়েছিল। সকলেই তাদের ঘৃণা করত, তাদের নামে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। পূর্ববঙ্গের একটা প্রচলিত কথাই ছিল, কিছুই তো করলি না, দারোগাগিরি করে খাবি। এই দারোগা পুলিশ ছিল একটা জীবন্ত বিভীষিকা। ঠাকুমার এই কথার উত্তরে আমি চুপ করেই ছিলাম। কিন্তু আমার ভাইরা বলল, না না, আমরা নৌকা বেয়ে খাবো, মোট মাথায় নিয়ে খেটে খাবো, কিন্তু দারোগাগিরি করব না। তখন এই দারোগাগিরির পথ ছিল প্রচণ্ড ঘৃণা ও বিভীষিকার বস্তু। পুলিশ আর দারোগা একটা বাড়িতে তদন্তের কাজে এসেছে। তাড়াতাড়ি হবে বলে আর একজনের বাড়ির উপর দিয়ে চলে গেল। দারোগা পুলিশ যে বাড়ি থেকে হেঁটে চলে গেছে সেই বাড়ির একজন বুড়ি অমনি তাড়াতাড়ি গোবর জল ছিটিয়ে দিতে লাগলো। এটা বেশি দিনের কথা নয়, আজ থেকে 40-45 বছর আগেকার কথা। দারোগাগিরির উপরে কি প্রচণ্ড ঘৃণা ছিল যে গোবর জল ছিটিয়ে দিতে বাধ্য হলো। বিশ্বাসঘাতকদের কোথাও স্থান নেই, আজও নেই। মির্জাফরদের সবাই ঘৃণা করে। কাকাকে বলেছিলাম, এই চিত হয়ে শুয়ে থাকলে কোনো সমাধানই হবে না। ইংরেজরা আরও পেয়ে বসবে, গোফে তেল দিয়ে আর নিশ্চিন্ত মনে রাজত্ব করবে। তিনি আমাকে বললেন, তোমার কি ইচ্ছা? আমি বলেছিলাম, এমন একজন নেতা আসুক যার কথায় আমাদের সবাই লাঠি ঠ্যাঙা দা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর একদিনেই সব সমস্যার সমাধান করে ফেলবে। তাহলে আর নালিশ করবে কাকে, ধরবে কাকে? পরাধীনতার শৃঙ্খল দূর করার জন্য প্রয়োজন হলে যেখান হতে যেভাবে যখন যে সাহায্য দরকার তার সুব্যবস্থা করতে হবে। তখন আমার কাকা এবং তার বন্ধুরা বললেন, তুমি তো বাবা ঠিকই বলছো, আমরা তো সেইভাবে চিন্তা করি না। আমরা সব কাজ শান্তিপূর্ণভাবে হোক তাই চাই। ওরাও ক্ষিপ্ত হবে না, আমরাও আক্রান্ত হব না, অথচ আমাদের প্রয়োজনটা মিটিয়ে নিতে হবে। আমি বলেছিলাম, না কাকা, তা হয় না। শয়তানের সাথে এভাবে আপোষ করা যায় না। সে তার শোষণ নীতি চালিয়ে যাবেই। এটা ডিয়ালেইং পলিসি। আমার কথার সত্যতা তারা স্বীকার করেছিলেন। তাদের খুব খারাপ লাগছিল। আমার কথাগুলো তারা ফেলতে পারলেন না। আজও তাই দেখতে পাচ্ছি। আজও সেই ডিয়ালাইং পলিসি চলছে। কোনো দিক থেকে কোনো সাড়া নেই। সেই ভয়, সেই ভীতি, সেই জেল, সেই হাজত। আমরা তো মরবই জানি, মৃত্যু তো আছেই, তবু ভয় করে কেন?
আমরা যে বেঁচে আছি একে কি বাঁচা বলে? এভাবে ধুঁকতে ধুঁকতে বাঁচা তো বাঁচার মতো বাঁচা নয়। মনের মধ্যে সব সময় যাতনা নিয়ে বেঁচে থাকার মূল্য কি বলো? তোমরা যে দুটো প্রশ্ন করেছো, যে দুটো দুরবস্থার কথা বলেছো, সেই দুই দুরবস্থার সুরাহা কিন্তু এখনও হয়নি। এখনও যাতনার হাত থেকে জনগণ রেহাই পায়নি। এখনও আমরা মুখেই বেশি বলি। জনগণ মুখে যতটা বলে করা উচিত মনে করে, কাজে ততটা করতে পারে না। কারণ সেই রাইফেলের ভয়, স্টিন গানের ভয় তো আছে, জেল হাজতের ভয় তো এখনও কাটেনি। সেদিনকার সেই ভীতি, সেই আতঙ্ক আজও বর্তমান। তবে আজকের দিনে একটা জিনিস দেখতে পাচ্ছি, আজকাল দারোগা পুলিশের চাকরির জন্য হাজার হাজার লোক দরখাস্ত করে। আমি মা মাসিদের জিজ্ঞাসা করে দেখেছি, তোমরা এখন তো আর বলো না দারোগাগিরি করবি, তারা চুপ করে থাকেন। তবে কি দারোগা পুলিশরা বিশ্বাসঘাতকতার স্তর পার হয়ে বিশ্বাসের পর্যায়ে, বিশ্বাসের ধারায় এসেছে? ব্রিটিশ আমলের সেই বিভীষিকা কি আজ তার নেই? যদি তারা বিশ্বাসের পর্যায়ে আসে, সেই দায়িত্ব নিয়ে চলে, তবে তো খুবই মঙ্গলের কথা। জনগণ এই বিভাগকে, শুধু এই বিভাগকেই নয়, সরকারি সব বিভাগকেই কিভাবে নিচ্ছে চিন্তা করে দেখতে হবে। আজ অভাবের দায়ে মানুষ অনেক দূর চলে গেছে, অভাবটাই বড় কথা। অভাবে অনটনে প্রয়োজনের তাগিদে আমরা কতটা বদলিয়েছি, সমাজ কতটা বদলেছে ভেবে দেখতে হবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সমাজ এখনও রাহুর গ্রাস থেকে, অসুরের কবল থেকে মুক্ত হতে পারেনি। সমাজ এখনও আক্রান্ত, আক্রমণকারীকে আক্রমণ করতেই হবে। যে রাজনীতি বর্তমানে চলছে তাতে দেশের সমস্যার কতটা সমাধান হবে জানি না। এইসব কথা আমি আগেও অনেকবার অনেক জায়গায় বলেছি। আমি আমার 10-11 বছর বয়সে যা বুঝেছি, যা বলেছি, এখনও সেই কথাই বলে যাচ্ছি। এখন অসুর দমন ছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো উপায় নেই। বুঝতে পেরেছ? তোমরা যা জিজ্ঞাসা করেছো সেই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম। এভাবে চললে দেশ কোনো দিনই ঠান্ডা হবে না, দেশের দুরবস্থা কোনো দিনই ঘুচবে না। প্রশ্নকারী বলছেন, আপনার কথাতে ধরে নিয়েছি যে আজ পর্যন্ত ভারতবর্ষে তেমন কোনো নেতা আসেনি বা জন্মেনি, ঠিক কি না বলুন? উত্তরে ঠাকুর বলছেন, কি বলছো? নেতা? নেতা তো অনেক আছে, অনেক রকমের নেতা আছে। স্কুল জীবনে মনিটর থেকে শুরু করে প্রেসিডেন্ট অবধি কত হাজার হাজার নেতা। নেতার আর অন্ত নেই। ছেলে বয়সের কথাই মনে পড়ে। মাস্টার মশাই ক্লাসে না থাকলে মনিটরের ওপর ক্লাসের ভার থাকতো, তার আদেশ নিয়ে তবে বাইরে যেতে হতো। সেটাই বড় আকারে এদেশে দেখতে পাচ্ছি। মনিটর বলছে গোলমাল করবে না, খাতা নিয়ে বসে আছে, নাম টুকছে, মাস্টার মশাইকে দেবে, মাস্টার মশাই বেত মারবে। সেখানেও ভয় ছিল, আজও ভয় আছে। অনেক নেতা ভারতবর্ষে জন্মেছে, কিন্তু একটা কিন্তু রয়েই গেছে। এই কিন্তু যদি না থাকতো তবে আর কোনো কথাই থাকতো না। আমরা তো মাপকাঠি দিয়ে বিচার করব কে প্রকৃতই বড় আর কে নয়। কে 10খানি বিরাট বিরাট গ্রন্থ রচনা করলো, খাতার পাতায় কার বড় নাম আছে, কে পৃথিবী বিখ্যাত হলো, কে নোবেল প্রাইজ পেলো, আর কার দেশজোড়া সুনাম হলো, কে লায়ন উপাধি পেলো, কে টাইগার উপাধি পেলো, সে সম্বন্ধে বলার কিছু নেই। এ তো উত্তম কথা। কিন্তু যে দেশের লোকের উনুন জ্বলে না, সেই দেশে এসব কথার মূল্য নেই, সেখানে এসব কথা চলে না। আবার একেবারে মূল্য নেই এ কথাও বলা চলে না। মূল্য তো নিশ্চয়ই আছে, যাদের কাছে মূল্য আছে তাদের কাছে অমূল্যই। সেই সব বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিদের কাছে সব অমূল্যই। কিন্তু আমাদের মতো কম বুঝের ব্যক্তিরা এদের গুরুত্বটা ঠিকমতো উপলব্ধি করতে পারছে না। তার কারণ গ্রামে গ্রামান্তরে যখন তাকাই, চারিদিকে দেখি শুধু ভিক্ষুক আর ভিক্ষুক, দারিদ্র্যে ভরা জীর্ণ শীর্ণ দেশবাসী। সেখানে শিক্ষার কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, কেবল অভাব অভিযোগের ভিতর দিয়েই চলছে সব। আমরা তো সেই দেশেরই লোক। আমাদের ওই সব বিখ্যাত ব্যক্তিদের কথা, তাদের মূল্যবান জীবনের কথা, এবং তারা যে দেশের বড় বড় নেতা, এটা বুঝতে সময় লাগবে বই কি। কারণ আমরা চারিদিকে সর্বদা অন্যভাবে দেখতে অভ্যস্ত। আমাদের দরিদ্র দেশবাসীর অধিকাংশেরই পরনে বস্ত্র নাই, মাথার উপরে ছাউনি নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, মুখে অন্ন নাই, চারিদিকে শুধু নাই নাই। তাদের সামনে কেউ যদি বসনে ভূষণে সুসজ্জিত হয়ে চলে যায়, তাহলে তাকে আমরা কি বলবো?
সে কি তার সাজসজ্জার দ্বারা এদের উপহাস করে গেল না? বলে গেল না কি বিদ্রূপ করে যে তোরা পথের ভিক্ষুক, পথেতেই থাক। না হলে বলতে হবে মনুষ্যত্বের অভাব। যাদের কিছু নেই, সম্পূর্ণ নিঃসম্বল যারা, তাদের কাছে নিজের ঐশ্বর্য দেখানোর মতো বিড়ম্বনা আর কিছু হতে পারে না। একবার হয়েছে কি, পুজোর সময় ভালো জামা কাপড় পরে এক জায়গায় যাচ্ছি। হঠাৎ রাস্তায় দেখি কয়েকটি উলঙ্গ শিশু, দারিদ্র্যের চিহ্ন তাদের সর্বাঙ্গে পরিস্ফুট। অবাক হয়ে পূজার সাজসজ্জা ও সকলের সাজ পোশাকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি এত লজ্জিত ও সংকুচিত হয়েছিলাম, আমার এত খারাপ লেগেছিল যে আমি সঙ্গে সঙ্গে নিজের নতুন জামাটি খুলে মাথা নিচু করে বাড়ি চলে এসেছিলাম। আমরা অভ্যাস করে ফেলেছি কি না, তাই অতি সহজে ভালো ভালো জামা কাপড় পরে এদের সুমুখ দিয়ে হাঁটাচলা করতে পারি। মনে পড়ে ওরা যেন কৃপা প্রার্থী আমাদের কাছে। এই তো আমাদের দেশ। এই দেশের নেতাদের চিনে নিতে হলেও তো বিরাট গুণের প্রয়োজন। সেই গুণ আমাদের এখনও হয়নি। সেই গুণ কি করে হবে জানো? যেদিন দেখব সবাই জামা জুতো পরে আছে, সকলের মুখে অন্ন আছে, সবাই হাসিতে খুশিতে জীবনের প্রাচুর্যে বেঁচে থাকার আনন্দে ভরপুর হয়ে আছে, আমরা সবাই এক হয়ে আছি, চারিদিকে অভাবের কোনো ছাপ নাই, ভিক্ষুকের মিছিল নাই, সেদিন বুঝব। সাগর থেকে নদী থেকে জল না এলে তো এসব শুকনো ডোবা খাল বিল ভরতে পারে না। পুরুলিয়ার মতো শুকনো জায়গা, যেখানে জলের নিত্য হাহাকার, জলের অভাবে যেখানে মাটি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, দেশের এরকম সব শুকনো জায়গা যদি জলে ভরে যায়, চারিদিকের ঊষর ভূমি যদি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, তবে ভাবতেই হবে কে সেই ব্যক্তি যে এই শুকনো ডোবা খাল বিল জল পূর্ণ করে দিয়েছে, শুকনো মাটির বুকে দীর্ঘকালের তৃষ্ণা মিটিয়েছে। যিনি এই বিরাট কাজের উদ্যোক্তা, তিনি নিশ্চয়ই স্মরণীয়, বরণীয়। তার মহান ব্যক্তিত্বের কথা, অসাধ্য সাধনের কথা স্মরণ করতে হবে বই কি। কিন্তু কোথায় সেই মহান ব্যক্তি, মহান নেতা? আমার ঠাকুরদার বাবা যে দুঃখ দুর্দশায় দিন কাটিয়েছেন, আমার বাবা সেই একই দুর্দশায় দিনাতিপাত করেছেন। আমরাও সেই দুর্দশায় দিন কাটাচ্ছি। অবস্থার পরিবর্তন তো দেখলাম না। সেই দুর্দশা চলেছে শত শত বছর। 400 বছরের ভাঙা বাড়ি আর জোড়া হলো না, মেরামত করা হলো না। 400 বছর অভাবের সাথে লড়াই করেই বাপ ঠাকুরদারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজও তাই দেখতে পাচ্ছি। যাদের কথা, যে নেতাদের কথা বলতে চাইছো, যাদের তুমি গুরুত্ব দিয়ে আসছো, আমি অজ্ঞের মতো তাদের মূল্য দিতে পারলাম না। আমাকে মূল্য দিতে শেখাও। 10খানা গ্রন্থ আমাকে দেখাবে না। তিনি এত বড় কবি, এত বড় সাহিত্যিক, বিরাট নাট্যকার, অভিনেতা অথবা নৃত্যশিল্পী, এগুলো অত্যন্ত গুণের পরিচয় সন্দেহ নেই। কিন্তু এসব সম্বন্ধে আমি সমূহ ওয়াকিবহাল নই এবং এসব ভাববার মতো সময়ও আমার নেই। তাই স্কুলে আমি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে মাস্টার মশাইয়ের সামনে রেখে দিয়ে এসেছিলাম। আমি যা দেখছি সেটাই বলতে চাইছি। এত সব বড় বড় নেতা, তোমাদের কথা মতো যা বুঝছি তাতে মনে হচ্ছে জাহাজের মতো সব নেতা এসেছে। আমি কিন্তু ডিঙ্গি নৌকার মতো কাজও দেখতে পাচ্ছি না। আমি চাই জাহাজ ভর্তি কাজ, প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি কাউকেই অস্বীকার করছি না, কিন্তু কেউ জাহাজের মতো কাজ করেছে আমাকে দেখাও। কাজ দেখলে আমি বলবো না কেন? বলতে তো কোনো আপত্তি নেই। প্রশ্নকারী বলছেন, ওরা তো অন্য দেশের কাছে আমাদের দেশের মান ইজ্জত ও গুরুত্ব বাঁচিয়ে রেখেছে, এটা তো কম কথা নয়, তাই নয় কি? ঠাকুর বলছেন উত্তরে, তা তো নিশ্চয়ই মান ইজ্জত বাঁচিয়ে রেখেছে। সেটা কি রকম জানো? তোমার হাতে হাত করা, কোমরে লৌহ শৃঙ্খল, তোমাকে আদর করে ফ্যানের তলায় বসিয়ে সন্দেশ, রসগোল্লা, পোলাও, মাংস সব খাওয়ানো হলো। যত্ন করে মুখ পর্যন্ত মুছিয়ে দিল। কত মিষ্টি মিষ্টি কথা বলল। আদর যত্নের অ্যাপায়নের কোনো ত্রুটি নেই। এই কথা বললে আমি মেনে নেব? তোমার হাতে হাত করি আর কোমরের লোহার বেড়ি কিন্তু রয়েই গেল। বিদেশের কাছে আমাদের ইজ্জত রক্ষার ব্যাপারটা অনেকটা এই রকম। চিন্তা করে দেখো,
যেসব মহান নেতারা 200 বছর ধরে পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করতে পারল না, ইংরেজের বুটের তলা থেকে দেশবাসীকে উদ্ধার করতে পারল না, তারা আবার বিদেশের কাছে স্বদেশের ইজ্জত রক্ষা করে কি করে? সেই সব নেতারা আবার আমাদের শিক্ষা দীক্ষা মান মর্যাদা রক্ষা করেছে বিদেশের কাছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা জুতো মেরে গোদান নয় কি? তাদের কি করে আমরা নেতা বলে বড় জায়গায় স্থান দেব? একজন নেতারও কি এই স্পিরিট ছিল না? কারো মনেই কি এই প্রেরণা জাগেনি যে সর্বপ্রথমে দেশকে স্বাধীন করি, পরাধীনতার শৃঙ্খল মুক্ত হই? ধিক আমাদের! এখন হালে আমরা ভারতবর্ষের জনগণ যে স্বাধীনতা পেয়েছি বলে মনে করছি, সেটা আমরা কিভাবে পেয়েছি সবাই জানে। আন্তর্জাতিক পরিস্থিতি তখন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ব্রিটিশের কোমর ভেঙে গিয়েছিল। তাদের তখন শেষ অবস্থা। ভারতবর্ষ ত্যাগ না করে তাদের উপায় ছিল না। আমাদের এই আন্দোলনে তেমন কিছু হয়নি। ব্রিটিশ স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে এবং যাওয়ার সময় একটি শাল দিয়ে গেছে। আমরা যদি তাদের তাড়াতাম, তারা পালিয়ে বাঁচত। যাওয়ার সময় আর শাল দিয়ে যাওয়ার সময় পেত না। ভারতবর্ষকে 2 টুকরো করে দিয়ে যেতে পারতো না। আমরা যে ব্রিটিশকে তাড়াতে পারিনি, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ। তারা অখণ্ড ভারতকে 2 টুকরো করে দিয়ে গেছে। কত বড় ক্ষতি করেছে আমাদের চিন্তা করে দেখো তো। এই ক্ষতি পূরণ আর কিছুতেই হবে না। আমাদের আন্দোলনে যদি দেশ স্বাধীন হতো, তাহলে একটি স্থানই থাকতো। পাকিস্তান আর হিন্দুস্তান, এই দুটো স্থান হতো না। কত বড় সর্বনাশক ক্ষতিকারক ওরা, এটাই তার প্রমাণ। এখন আমরা দুদলে মারামারি কাটাকাটি করে মরছি। কি চমৎকার! প্রশ্নকারী বলছেন, ঠাকুর, যাই হোক, অনেকে স্বাধীনতার জন্য চেষ্টা তো করেছেন, সেটা আপনি স্বীকার করেন না? উত্তরে ঠাকুর বলছেন, তা তো নিশ্চয়ই যথেষ্ট চেষ্টা করেছেন, সেটা অস্বীকার করব কেন? তবে সেই চেষ্টায় তো কাজ হলো না। যে অভাব, সে অভাব তো রয়েই গেল। স্বাধীনতার আগেও যে অভাব ছিল, দেশে যে ভিক্ষুক ছিল, পরেও তাই আছে। আজ আমরা ব্রিটিশের হাতে নেই, কিন্তু শোষকের হাতের পুতুল হয়ে আছি। দেশের জনগণকে যে নেতা শোষকের হাত থেকে শোষণমুক্ত করবে, দেশের জনগণকে যে নেতা শোষকের হাত থেকে শোষণমুক্ত করবে, তাকেই আমি সত্যিকারের নেতা বলে গণ্য করব। আমি তো এর আগেও বলেছি, আমার বুঝতে একটু সময় লাগে। আজ চারিদিকে চলছে শুধু শোষণ আর লুণ্ঠন। এক কথায় বলতে পারো, লাগলো হরির লুটের বাহার, কে নিবিড়ে আয়। দেশের এই পরিস্থিতিতে অনেকে বুঝে নিয়েছে, যত পারো গুছিয়ে নাও, এই মৌকা আর আসবে না। এই চলছে আজকের দিনের খেলা। এখন চলবে খেলা ভাঙার খেলা। আর যারা শোষিত, নিগৃহীত, নিপীড়িত, তাদের মনের এই নিদারুণ অবস্থা ভেবে দেখেছ? তাদের মনের কি নিদারুণ অবস্থা ভেবে দেখেছ? তারা যদি চিৎকার করে ওঠে ব্যথায়, যন্ত্রণায়, যদি আর্তনাদ করে ওঠে, তবে তারা হবে দেশদ্রোহী, রাজদ্রোহী। আর ওই সব লুটপাটকারীরা পান চিবিয়ে চিবিয়ে বলবে, ওদের পুলিশের হেফাজতে রাখা উচিত, ওদের অ্যারেস্ট করা উচিত, জেল হাজতে রাখা উচিত। এই সব লুটপাটকারীদের কার্যকলাপ চারিদিকে যা চলছে, তাতে শোষিতদের রক্ত গরম হবেই, খুন তাদের চাপবেই। আশ্চর্য, এখনও তারা কত ধৈর্যশীল, কত নম্র। কিন্তু শীঘ্রই দিন আসছে, মনে হয় আর বেশি দিন লাগবে না। নর্থ বেঙ্গলের বাঁধ ভেঙে একদিনে সমস্ত শহর ভাসিয়ে দিয়েছিল, জানো তো? আশা করি শোষিতদের ধৈর্যের বাঁধও শীঘ্রই ভেঙে পড়বে। তখন কি হয় বলা মুশকিল। এটা আমার ওয়ার্নিং নয়, এটা আমার এক্সরে যন্ত্রের রিপোর্ট। লুটপাট করে, নির্যাতন করে অসহায় মানুষদের মুখের গ্রাস কেড়ে নিয়ে পৈশাসিক আনন্দে হাসছে যারা, মনে হয় তারা কেউ রেহাই পাবে না। শোষণকারীরা খেয়ে খেয়ে বলিয়ান হচ্ছে, আর শোষিতরা না খেয়ে খেয়ে চরম ক্ষিপ্ততার দিকে এগিয়ে যাচ্ছে। এই ক্ষিপ্ততার বারুদ ক্রমশ পুঞ্জীভূত। এই বারুদের বিস্ফোরণ হবেই, হতে বাধ্য। কখন যে বিস্ফোরণ হবে বলা যায় না। আমরা প্রতি মুহূর্তে সেই দিন গুনছি। প্রশ্নকারী বলছেন, আপনি তো অনেক দিন যাবৎ এসব কথা বলে আসছেন, এখনও বলছেন, জনগণ কি সেটা বুঝতে পারছে? আপনি কি মনে করেন? উত্তরে ঠাকুর বলছেন, ঠিক কথা বলেছ। আমি শিশু বয়সে যে কথা বলেছি, এখনও সেই কথাই বলে আসছি।
কথা কি জানো, আমি যে ঠাকুর বনে বসে আছি, এখানে আমাকে কেউ ভেবেছে রাম, কেউ ভেবেছে শ্যাম, কেউ ভেবেছে শিব, আবার কেউ বা জেনেছে যদু মধু। যে যা খুশি ভাবুক না কেন, ভাবুক না, আমি নিজে যা আছি তা তো ঠিকই আছি। আমি যে কি তা আমি নিজে জানি। প্রথমেই তা অন্যকে জানানোর তো প্রয়োজন নেই। এই সংসারের রঙ্গমঞ্চে যে যেভাবে আমাকে দেখছে, আমাকে ভাবছে, সে সেইভাবেই আসছে। তাদের সেই ভাবের, সেই ভাবনার ভাবগ্রাহী হয়ে, সেই তালে তাল রেখে, সেই সুরে সুর মিলিয়ে প্রত্যেককে আমি আমার মতে ও পথে টেনে আনছি। এইভাবে লক্ষ লক্ষ অনুগত ভক্তরা আসছে, আজ কোটির কোটা ছাড়িয়ে গেছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি সেই, আমি প্রথমে ইচ্ছে করে কোনো উত্তর দিই না, তারপর কিছুদিন পরে বলে দিই আমি যে সে নই। বুঝতে পেরেছো তো? আমি রামও নই, শ্যামও নই। আমি মহাকাশের সুরের পূজারী, প্রকৃতির অনন্ত জ্ঞানের পূজারী, প্রেমের পূজারী, ন্যায়ের পূজারী। প্রকৃতির সুরের ধারাই আমার ধারা। আমার সুরের পথে আমি তাদের সকলকে টেনে নিয়ে যাই। আমি যে সুরে তন্ময় হয়ে আছি সেটাই তারা উপলব্ধি করে এবং এক বিরাট তত্ত্বের ও বিরাট আনন্দের সন্ধান তারা পেয়ে যায়। সুর সাধনায় তারাও তন্ময় হয়ে যায়। তারা ব্যক্তির চিন্তা নিয়ে আসে, আমি তাদের ব্যক্তির চিন্তায় নিয়ে যাই। আমি নিজেকে গোপন করে কৃষ্ণ বিষ্ণু সেজে থাকি না। যে কোনো ফাঁকির আশ্রয় গ্রহণ করাকে আমি অত্যন্ত অপছন্দ করি, ঘৃণা করি। তাই কয়েকদিনের মধ্যেই সমস্ত গোপনীয়তাকে ওপেন করে দিই। এটাই আমার নিয়ম, এটাই আমার ধর্ম। তবে প্রথমেই আমি তাদের নিজস্ব ভাবধারাকে ভেঙে দিই না কেন জানো? ওই ভাবটুকুকে আমি সমূহ আধার স্বরূপ ব্যবহার করি। তাদের সেই ভাবকে আশ্রয় করে ভাবরূপ সংস্কারের ভিতরে ঢুকে সংস্কার চূর্ণ করি। সংস্কারের পোশাক পরে আমি খেলার মাঠে নেমে যাই। তারপর সেই সংস্কারকে হাতে নিয়েই সেই পোশাক ছাড়িয়ে দিই এবং সংস্কার মুক্ত করি। মুক্ত করাই যে আমার ধর্ম। যে যেইভাবে ভাবিত হয়ে এসেছে তাদের সেইভাবে থেকেই প্রকৃতির সুরে টেনে নিয়ে যাই। প্রকৃতির অনন্ত সুরের সাথে তাদের সুর মিলিয়ে দিই। এতে তাদের ভিতরে কোনো দুঃখের রেশ দেখতে পাই না, বরঞ্চ হাসিতে খুশিতে আনন্দের জোয়ারেই তারা ভাসতে থাকে। যেই ভাব ও পরিবেশ থেকে তারা প্রথমে এসেছে তার এতটুকু অভাব তারা বোঝে না, বরং এতদিন তারা যে ভাবকে যে মূল্য দিয়ে এসেছে সেই বিষয়বস্তুকে আরও গুরুত্বপূর্ণভাবে মূল্য দিতে শিখল। তাতে তারা বুঝতে পারল এতদিন তারা যে কুয়াশাচ্ছন্ন ছিল সেটা যেন আজ দূরীভূত হয়ে গেল। তারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারল। প্রশ্ন করে বলছেন, ঠাকুর, এই যে লক্ষ লক্ষ লোক আসছে তারা সকলেই কি এইভাবে কেউ রাম কেউ শ্যাম দেখে এসেছে? আপনার প্রকৃত মত ও পথ সম্বন্ধে একটু কিছু বলুন না। ঠাকুর বলছেন উত্তরে, তা কি করে হয়? কেউ রাম দেখেও আসেনি, শ্যাম দেখেও আসেনি। যে বাবা চলে গেছেন তাকে কেউ দেখে কেউ আসে না। অনেকটা বাবার মতো লাগছে, বাবার মতো কথা, বাবার মতো হাসি, তাই ভালো লাগছে। যারা আসছে তারা এইভাবেই পাচ্ছে। রাম শ্যাম ইত্যাদি বিভিন্ন চরিত্রের কতগুলো গুণে তারা এক একজন এক একভাবে মুগ্ধ হয়ে আছে। সেই গুণাবলী তারা কতক কতক আমার মধ্যে দেখতে পেয়েছে। কিছু তারা নিশ্চয়ই পেয়েছে, তাই ভাবছে বুঝি রামকেই দেখছে, শ্যামকেই দেখছে। আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ঘর সংসার রক্ষা করছি। কেউ ঘর ছাড়া হয়ে মঠে মন্দিরে চলে যাক, আমি পছন্দ করি না। আমি চাই প্রত্যেক ছেলে মেয়ে তার বাবা মাকে শ্রদ্ধা করুক, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করুক। আমার বলে কোনো জিনিস আমি রাখিনি। সকলকে নিয়ে আমি চলি, সকলের সুখ দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি। সবাইকে আমি আমার মনে করি। তাছাড়া শিশু বয়স থেকেই আমি দীক্ষা দিচ্ছি। আমি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি, কিন্তু গুরুগিরির সুযোগ নিয়ে অর্থোপার্জন করাকে আমি অত্যন্ত ঘৃণা করি। আমি চাষবাস করে খেটে খাই। সমাজে পরিবর্তন আনতে চাই, নতুনভাবে সমাজকে দেখতে চাই। এইসব বিভিন্ন দিকের প্রতি একজনের দৃষ্টি এক একভাবে পড়ছে। তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমাকে দেখছে, আর যে সমস্ত দেবদেবতা আছে তাদের সঙ্গে মিলিয়ে আমাকে ভাবছে। এমন প্রশ্ন করেছো যেখানে আমার নিজের সম্বন্ধে অনেক কথাই বলতে হয়, কিন্তু আমি তা চাই না। আগেই তো বলেছি, বিভিন্ন গুণাবলী প্রত্যক্ষ করে আর তাদের ভাবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তারা আমাকে এক এক দেবতা ভাবতে শুরু করেছে। কিন্তু মতন হতে পারে, সে তো নয়। পিতার মতন পিতা নয়, শ্যামের মতন শ্যামের মতো শ্যাম নয়, রামের মতো রামও নয়। আমি কারো প্রশংসারও কোনো দাম দিই না।
আবার কেউ নিন্দা করলেও তাতে ভ্রুক্ষেপ করি না। দুধ তো একই, তা দিয়ে সন্দেশ, রসগোল্লা, ক্ষীর, ননি যাই তৈরি করো না কেন। আমি মহাকাশের পথিক, মহাকাশের যাত্রী, স্পুটনিকের গতিতে চলে যাচ্ছি। রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি বিভিন্ন নামে আর না রেখে সব মূল একত্র করে আমি একটা বাহিনী তৈরি করেছি। তার নাম দিয়েছি রামনারায়ণ রাম বাহিনী। এখন রামনারায়ণ রাম বাহিনীর আমি একজন কর্মী। আমি সেইভাবেই আছি। সব সন্তানকে এক করে এই বিরাট সেনাবাহিনী তৈরি করেছি। এরা সর্ব অবস্থায় এক ডাকের ওপর নির্ভর করে আছে। যে কোনো অবস্থায় যখন যা বলা হবে তারা তা করবে। তারা তো সব বাহিনীর কাহিনীই জানে, নানা গ্রন্থেই তো সেসব কাহিনী উদ্ধৃত আছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি তাদের বলেছি, তোমরাও সেইভাবে প্রস্তুত হও। তোমরা বুঝে নাও তোমাদের কি করণীয়। যে দেবতা ভেবেই আসো না কেন, সেই ভাবনার মূল তত্ত্বটা, মূল নির্দেশটা ঠিক রেখো। কথিত আছে শ্রীরামচন্দ্র রাক্ষস নিধন কল্পে ধনুর্বাণ ধারণ করেছিলেন। দুষ্টের দমন ও শিষ্টের পরিপালনের জন্য আবির্ভূত হয়েছিলেন শ্যাম। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য যুদ্ধের যে প্রয়োজনীয়তা আছে সেটা তারা প্রতি মুহূর্তে বুঝিয়েছেন ও সকলকে কাজে নামিয়েছেন। তারা দুষ্টের দমন করেছেন। কথিত আছে মধুসূদন মধু ও কৈটভ নামক দৈত্যদ্বয়কে নিধন করেছিলেন। যাদব শ্রীকৃষ্ণ কংসবধ করেছিলেন। শিব নাকি দক্ষ যজ্ঞ ধ্বংস করেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে প্রায় সকলেই প্রয়োজনীয় ক্ষেত্রে অসুর নিধনে ও দুর্নীতি দমনে অগ্রসর হয়েছেন। তাদের অনুগত ভক্তদেরও এইসব দৃষ্টান্ত থেকে বুঝে নিতে হবে এখন তাদের কি করা উচিত। এখন আর তুলসী পাতা দুর্বা নিয়ে বসে থাকলে চলবে না। আমি সব ভক্তদের এক জায়গায় এনে উপনীত করেছি। সেটা হলো রামনারায়ণ রাম প্ল্যাটফর্ম। এই রামনারায়ণ রাম এখানকার কোনো দেব দেবতার নাম অনুযায়ী নাম নয়। এই নারায়ণ রাম মহাকাশের মহানাম। যেমন কৃষ্ণ নামটি কৃষ্ণের জন্মের বহু পূর্ব হতেই বিদ্যমান। কৃষ্ণ শব্দের অর্থ অনন্ত মহাকাশ, যা বর্ণবোধে আছে কিন্তু বর্ণনায় খুঁজে পাওয়া যায় না। মহাকাশের মহাধ্বনি অনুযায়ী এখানকার দেহধারী মহানদের নামকরণ করা হয়। কৃষ্ণবর্ণ আকাশ থেকেই ব্যক্তি কৃষ্ণের নাম রাখা হয়। ধ্যানেতে বসিয়া গর্গ দিল কৃষ্ণ নাম। এই একইভাবে মহাকাশের প্রসারতা, বিশালতা ও অনন্ত উদারতার দিকটি চিন্তা করে রাম, নারায়ণ, বিষ্ণু, শিব, পার্বতী ইত্যাদি বিভিন্ন মহান ব্যক্তিদের নামকরণ করা হয়েছে। আজ তাদের আমরা দেবতা জ্ঞানে পূজা করছি। তখন মহাকাশের এক একটি দিক ভেবে নিয়ে এক একজনের নামকরণ করা হতো। যেমন যুধিষ্ঠিরকে ধর্মপুত্র বলে অভিহিত করা হয়েছে। ধর্ম বলে আলাদা কোনো ব্যক্তি ছিল নাকি? ধর্ম হচ্ছে ন্যায়, ধর্ম হচ্ছে সত্য। শিশু বয়স থেকেই যুধিষ্ঠিরের মধ্যে এইসব গুণাবলী সকলেই প্রত্যক্ষ করেছিলেন, তাই সার্থক হয়েছিল তার নামকরণ। আজকের দিনে ধর্মপুত্র বিরল। আজ নরকের পুত্র, পাপের পুত্রের অভাব নাই। তারপর যদি ধরো ভীমের কথা, তাকে বলা হয় পবন পুত্র। বীর হনুমানকেও পবন নন্দন বলা হয়। পবন শব্দের অর্থ বায়ু, তার আবার পুত্র হবে কেমন করে? ভীম ও হনুমান এরা উভয়েই ছিল অত্যন্ত শক্তিশালী। বায়ুর প্রচণ্ড বেগের সঙ্গে এদের শক্তিমত্তার তুলনা করেই এদের এই নামকরণ করা হয়েছে। এইভাবে দেখা যায় দেবদেবতাদের ভিন্ন ভিন্ন নামে মহাকাশের অনন্ত ব্যাপকতা, গাম্ভীর্য, বিশালতা ইত্যাদি বিভিন্ন গুণাবলী প্রতিফলিত হয়েছে। প্রকৃতির গ্রন্থে বাস্তব অনুভূতির ভিতর দিয়েই এগুলোর যথার্থতা প্রমাণিত হয়। অনেক সময় চাক্ষুষ প্রমাণে সব কিছু প্রমাণিত হয় না, কিন্তু বাস্তব অনুভূতিতে তার প্রমাণ থেকে যায়। ইতিহাসের ঘটনা ঘটে যায় অনেক আগে, কিন্তু ইতিহাস রচিত হয় অনেক পরে। ঠাকুরদার বাবাকে তো অনেকেই দেখেনি, তার জন্য সেটা অপ্রমাণ হয়ে যায় না। আমি যখন আছি আমার বাবাও আছেন, বাবা যখন আছেন তার বাবাও নিশ্চয়ই ছিলেন। এইভাবেই চলছে। চাক্ষুষ প্রমাণ না পেলেও অনেক ঘটনাই প্রমাণ করা যায়। আমাদের পূর্বপুরুষরা যে ছিলেন, আমি তুমি তার প্রমাণ। এই পৃথিবীতে যে কোনো শিশুই জন্মগ্রহণ করুক না কেন, প্রথমে সে নামবিহীন অবস্থায়ই জন্মায়, পরে তার নামকরণ করা হয়। পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করেই কাঠামো দাঁড়িয়ে থাকে। এই নামানামিগুলি সেইভাবেই আসছে। অনেক সময় মহান ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য তাদের কার্যাবলী স্মরণ করে রাস্তার নামকরণ করা হয়।
জানো নিশ্চয়ই। তাই বলে রাস্তা তো আর ব্যক্তি হয়ে যায় না, কিন্তু ব্যক্তি যে ছিল, তার গুণাবলী যে ছিল, রাস্তার নামকরণেই তার প্রমাণ পাওয়া যায় নাকি? এই রামনারায়ণ রাম ধ্বনি মহাকাশের মহাধ্বনি, সা রে গা মার মতো মহাকাশের স্বরগ্রাম। আমাদের সমস্ত চিন্তাধারা মহাকাশকে আশ্রয় করেই আছে। তাই আমরা রামনারায়ণ রাম এই মহানাম গ্রহণ করেছি। অনন্ত মহাকাশের নীলবর্ণ রামের বর্ণ, বিষ্ণুর বর্ণ, নারায়ণের বর্ণ হিসাবে আমরা বর্ণনায় নিয়েছি। এই রাম, বিষ্ণু, নারায়ণ প্রতিটি শব্দের অর্থই অনন্ত মহাকাশ, কোনোটি ব্যক্তি বিশেষের নাম নয়। আমাদের চিন্তাধারা কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ব্যক্তির চিন্তায় মিশে গেছি। ব্যক্তির রামনারায়ণ রাম নাম না নিয়ে ব্যক্তির রামনারায়ণ রাম নাম গ্রহণ করেছি। তাই ব্যক্তির রামনারায়ণ রাম বাহিনী তৈরি না করে ব্যক্তির রামনারায়ণ রাম বাহিনী, মহাকাশের রামনারায়ণ রাম বাহিনী গঠন করেছি। আমরা সবাই মহাকাশের যাত্রী, মহাশূন্যের পথিক। তাই তো আমি রামনারায়ণ রামের প্ল্যাটফর্মে সকলকে একত্রিত করেছি। আমি দলমত নির্বিশেষে এই বাহিনী তৈরি করতে চাই। এখানে কোনো খণ্ড খণ্ড দল সম্প্রদায় নাই, কোনো বিভেদ বিচ্ছেদের বালাই নাই। এখানে সবাই সমান, সকলের সমান অধিকার। আমরা সবাই একই আকাশের তলে আছি। সুতরাং আমি অন্য কিছু বুঝি না। আমরা সবাই মুক্তাকাশ থেকে জন্ম নিয়েছি। মুক্তাকাশই আমাদের ধ্যান, আমাদের জ্ঞান। সেখানে অন্য কোনো জাতি, নীতি, দল, সম্প্রদায়ের ব্যাপারই নাই। আমাদের সকলের মুক্ত ধ্যান, মুক্ত জ্ঞান, মুক্ত প্রেম, মুক্ত অবস্থায় বিচরণ এবং মুক্তিতেই লয়। মুক্ত চিন্তাই আমাদের কাম্য। মুক্ত চিন্তা করা এবং মুক্ত করাই আমাদের একমাত্র কাজ। আজ সমাজ ক্লেদ পঙ্কিলতায় পূর্ণ হয়ে আছে। অসুরের কবল থেকে, শোষকের হাত থেকে যেভাবেই হোক সমাজকে মুক্ত করতেই হবে। আমরা সেই মুক্তাকাশের মুক্ত বাহিনী, মুক্ত করার বাহিনী। এখানে ছল চাতুরির কোনো বালাই নাই, রাজনীতির গন্ধ নাই, গদির লোভ নাই। সমস্ত সৌরমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মুক্তাকাশের মুক্ত ধারায় জন্মগ্রহণ করে মুক্তাকাশেই বিচরণ করছে। জীবজগতের জন্ম তো সেই মহাকাশেই, সুতরাং তারাও মুক্তাকাশে মহানন্দে বিচরণ করুক, এটাই আমার কাম্য। রামনারায়ণ রাম বাহিনীরও কাম্য। এই চিন্তা তো সর্বজন স্বীকৃত হওয়া উচিত। এর বিরুদ্ধে যারা বাধার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা বস্তু চাই, কাজ চাই, প্রত্যক্ষ অনুভব চাই, সমাজের পরিবর্তন চাই। আর দেরি করা চলে না। আসল ফেলে আর শুধু ভাব, ভাষা আর ছন্দে বন্দে গীতের ব্যাকরণের নটখটির মধ্যে আমরা জড়িয়ে থাকতে রাজি নই। এক ধরনের লোকই আছে যারা আসল কাজ কিছুই করে না, বসে বসে চুলচেরা কথা বলে আর সব বিষয়ে ভজঘট বাঁধাবার চেষ্টা করে। এরকম জঞ্জাল ছুঁড়ে ফেলে দিতে হবে। আসল ফেলে দিয়ে জঞ্জাল নিয়ে মারামারি আর চলবে না। ভিতরের জঞ্জাল, বাইরের জঞ্জাল, উভয় জঞ্জালই পরিষ্কার করতে হবে। আমি নেতা তাকেই বলবো যার নেতৃত্বে সকলেই মুক্তির আনন্দ অনুভব করবে। আমি অন্য কিছু জানি না। কে কি করলো না করলো সে বিষয়ে আমার কিছু বলার প্রয়োজন নাই। আমি মুক্তাকাশের মুক্ত কাজের অডিট করছি। কে কি করেছে না করেছে তাতেই প্রত্যেকের ত্রুটি বিচ্যুতি সবই ধরা পড়বে। সৃষ্টিতত্ত্বের ধারায়, প্রকৃতির নিয়মে, প্রকৃতির অডিটের খাতার অডিট করলেই ক্রেডিট আর ডেবিট সব ধরা পড়ে যাবে। কারও রেহাই নাই। আমি না জেনে কাউকে ভালো বলতেও ইচ্ছুক নই, আবার কারো নিন্দাও করব না। আমার হিসেবের সূক্ষ্ম বিচারেই সব প্রমাণিত হবে। আমি প্রকৃতির নিয়মের বশে চলি, তার ব্যতিক্রম আমি সহজে করি না। তাই প্রকৃতির ধারাই আমার ধারা, প্রকৃতির অনন্ত গতি আমার গতি। রামনারায়ণ রাম বাহিনীও সেই ধারাই অনুসরণ করে চলেছে। এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই, হতাশা নিরাশার প্রশ্ন নাই। মুক্তাকাশের মুক্ত চিন্তায় সে স্বচ্ছ, পবিত্র, বলিয়ান। প্রকৃতির সুরে সুর মিলিয়ে চলাই আমাদের ধর্ম। রামনারায়ণ রাম বাহিনী প্রকৃতির সুরেরই সুরধ্বনি। সমাপ্ত এখানেই। রামনারায়ণ রাম।